আগামী 5 আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র উপস্থিত থাকবে গণঅভ্যুত্থানের সব পক্ষ, সবাই স্বাক্ষর করবে প্রত্যাশা তথ্য উপদেষ্টা। আশা রাখি যে 5 আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে সকল দল কর্তৃক। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দিব না। শহীদ মিনারে এনসিপির ইশতেহার ঘোষণার রোববার গণকবরে সমাহিত শহীদদের পরিচয় শনাক্ত হচ্ছে, জানালেন আসিফ মাহমুদ। বিদেশ থেকে আসা আতেল রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়, অভিযোগ বিএনপি নেতাদের। অনির্বাচিতদের দিয়ে সংবিধান সংশোধনের সুযোগ নেই। মার্কিন নতুন শুল্ক হারে স্বস্তিতে বিজিএমইএ, প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় আপাতত দূর হল ব্যবসা হারানোর শঙ্কা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 5 আগস্ট ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র। মঙ্গলবার বিকেল 5টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে ঘোষণাপত্রটি উপস্থাপন করা হবে। আর বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। এদিকে তথ্য উপদেষ্টা জানিয়েছেন আজই জানানো হবে অনুষ্ঠানে বিস্তারিত। এর আগেই জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে বলে প্রত্যাশা তার। সকালে জুলাই পুনর্জাগরণ র্যালিতে অংশ নিয়ে কথা বলেন মাহফুজ আলম। ঠিক 1 বছর আগে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ফুঁসে ওঠে পুরো দেশের মানুষ। ক্ষমতায় টিকে থাকতে সাধারণ মানুষের উপর বিভিন্নভাবে বল প্রয়োগ করে আওয়ামী লীগ। সবকিছুকে পেছনে ফেলে সফল হয় জুলাই অভ্যুত্থান। ছাত্র জনতার এই অভ্যুত্থানের স্মৃতিকথা সবাইকে মনে করানোর পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতেই 1 বছর পরে তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণ র্যালি। আয়োজন বর্ণিল করতে নানা রঙের প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ মিনারে শেষ হয়। তথ্য উপদেষ্টা নিজেও ছিলেন র্যালিতে। বলেন, জুলাই আন্দোলন সফল হওয়ার মাধ্যমে বাংলাদেশের এক নতুন পর্ব শুরু হয়েছে। এ সময় তিনি জুলাই ঘোষণাপত্র নিয়েও কথা বলেন। আশা করি যে 5 আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন, আজকে হয়তো ঘোষণা হবে যে 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন, যে ছাত্র জনতা, তারা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যে আসলে আমরা কোন কোন অ্যাসপাইরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান তুলে ধরতে জুলাই চেতনার উপর গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা। একটা কমন ডকুমেন্ট প্রস্তুতি চলছে, সেটা আমি মনে করি যে সকল দলের এক ধরনের কি বলা যায় কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে। এবং খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে 5 আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে সকল দল কর্তৃক। তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের 2 ঘন্টা পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে বাস্তবতা। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয় 5 আগস্ট বিকেল 5টায় জাতির সামনে তুলে ধরা হবে জুলাই ঘোষণাপত্র। ঘোষণাপত্র উপস্থাপনের সময় গণ অভ্যুত্থানের সংশ্লিষ্ট সকল পক্ষই উপস্থিত থাকবে বলেও জানানো হয় প্রেস উইংয়ের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রোববার শহীদ মিনারে এনসিপির সমাবেশে পাঠ হবে নতুন বাংলাদেশের ইশতেহার। এ সময় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান নাহিদ। শহীদ মিনারে 3 আগস্ট জাতীয় নাগরিক পার্টির ঘোষিত সমাবেশের আগে শনিবার এনসিপির বাংলা মোটর কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন। উঠে আসে সমাবেশ পরিকল্পনা, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সহ নানা বিষয়। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখেন। উত্তর দেন সমসাময়িক ইস্যুতে করা প্রশ্নের। শহীদ মিনারের সম্মেলন প্রসঙ্গে বলেন, আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ হবে।
ঘোষণা আসবে দেশ গঠনে কর্মসূচিরও। এ সময় ছাত্রদলকে শাহবাগে কর্মসূচি স্থানান্তর করায় ধন্যবাদ জানান নাহিদ। ফ্যাসিবাদী সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। ফলে সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি, আমাদের যে রাষ্ট্র ভাবনা রূপকল্প, আমরা সেটি প্রকাশ করব। জুলাই সনদের আইনি স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির দাবিও জানান তিনি। বলেন, জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন ও সংসদ গঠিত হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের 1 বছর হয়ে গেলেও এখনো আকাঙ্ক্ষার পূর্ণতা আসেনি। বৈষম্য বিরোধী, দুর্নীতিমুক্ত বাংলাদেশের। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। পদ্ধতিগত কিছু মতানৈক্য আছে, সেটা কাটিয়ে উঠলে 8 আগস্টের মধ্যে চূড়ান্ত জুলাই সনদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানীর শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর কি হবে তা কোনো রাজনৈতিক শক্তির কাছে লিখিত ছিল না। আসিফ মাহমুদ বলেন, গণকবরে যে জুলাই শহীদরা সমাহিত, তাদের ডিএনএ টেস্ট করে শনাক্ত করা হবে। তাদের পরিবারের কেউ নিয়ে যেতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে। তিনি আরও জানান, 6টি মরদেহ এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে, হয়তো বেশি দিন রাখা সম্ভব হবে না। আগামী 4 আগস্ট তাদের দাফন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের সেন্ট্রাল কানেক্টিং পয়েন্ট বলে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, পরবর্তীতে অনেকেই এই ব্যানারটিকে মিসইউজ করেছে। বোঝাপড়াটা এই গুটিকত ছাত্রের ছিল না। পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে মতানৈক্য আছে, সেগুলোর মতৈক্যে যদি রাজনৈতিক দলগুলো পৌঁছতে পারে, তাহলে আশা করি 8 আগস্টের মধ্যে জুলাই সনদ, যেটা আমরা বলছি জুলাই চার্টার, সেটার বিষয়ে একটা চূড়ান্ত ঘোষণা, চূড়ান্ত একটা বোঝাপড়ায় আসা সম্ভব হবে। বিদেশ থেকে কিছু আতেল এসে দেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, পৃথিবীর কোথাও অনির্বাচিত ব্যক্তিদের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয় না। সংস্কারের নামে যেসব দল নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছে, তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে অভিযোগ করেন তারা। জুলাই অভ্যুত্থান উপলক্ষে প্রকৌশলীদের সংগঠন আইইবি ঢাকা কেন্দ্র আয়োজন করে এই আলোচনা সভার, যেখানে ছাত্র জনতার গণ আন্দোলনে ফ্যাসিবাদের পতন আর আগামীর স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ নিয়ে আলোচনা করেন বক্তারা। বাধাগুলো রয়েছে, সেগুলো দূরীকরণে আমরা কিন্তু আগের মতো সোচ্চার থাকব। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, বিতর্ক করে ইতিহাস তৈরি করা যায় না। যারা বিশৃঙ্খলা করে সংসদ নির্বাচন পিছিয়ে দিতে চায়, তাদের কোনো চেষ্টাই সফল হবে না। কোন অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন, তারা কামিয়াবি হবেন না। জনগণের বিপক্ষে যে নির্বাচনকে সুদূর পরাহত করার যারা দুঃস্বপ্ন দেখছেন, তাদের দুঃস্বপ্নই থাকবে। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ছাড়া দেশে আর নতুন কোনো সংস্কারের প্রয়োজন নেই। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের সম্মতি ছাড়া, পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায়? বিদেশ থেকে ধার করে আনা আতালরা আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে বাংলাদেশ চলবে। এদের অনেকে জানে না ধান গাছের তক্তা হয় কি হয় না, কিন্তু আমাদেরকে লেকচার দিয়েই যাচ্ছে। এরা এখন বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়। রাজধানীর নীলক্ষেতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের স্মরণ সভায় যোগ দেন আমির খুসরো মাহমুদ চৌধুরী। বলেন, বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত গণতন্ত্র ফেরেনি, তারাই গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়েছে। অনেক ধরনের নতুন নতুন তথ্য আইডিয়া নিয়ে অনেকে আসছেন, তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে। অর্থাৎ তাদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের স্পিরিটেই বোঝার সুযোগ হয় না। সংসদ হচ্ছে সবকিছুর মূলে। অল রোড লিডস টু দ্য পার্লামেন্ট। আপনার সব সমাধান সংসদে হতে হবে।
যেই দেশগুলো বিপ্লবের পরে দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছে সেই দেশগুলো সিভিল ওয়ারের মধ্যে গেছে। লন্ডন বৈঠকে নির্ধারিত হওয়ার সময় সংসদ নির্বাচন না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণ আগামীকাল। আদালতের অনুমতির সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে বিচার কাজ। প্রথম দিন ট্রাইব্যুনালের সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের আহতরা। এসব তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর কাজী MH তামিম। গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এ মামলায় 3 আগস্ট সূচনা বক্তব্য এবং 4 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানানো হয় তখন। তবে তার একদিন আগে আগামীকালই শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণ। এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক, অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কারাবন্দী। এরই মধ্যে নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন তিনি। প্রথম সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে আমরা এই মামলায় যারা সরাসরি প্রত্যক্ষদর্শী এবং যারা এই মামলার ভিকটিম, যারা নৃশংসভাবে আহত হয়েছে, যাদের শরীরের একটা বড় অঙ্গ অথবা বড় অংশ স্থায়ীভাবে তারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে আমরা এই মামলায় প্রথম সাক্ষী হিসাবে উপস্থাপন করার চিন্তা করছি। শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার সুফল ভোগ করবে আগামীর সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্যালুট টু জুলাই ওয়ারিয়ার্স অনুষ্ঠানে এসব কথা বলেন দুই উপদেষ্টা। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ওয়ারিয়র্স অফ জুলাই আয়োজিত স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স, যেখানে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের অটোরিকশা ও আর্থিক সাহায্য দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন যে আকাঙ্ক্ষা নিয়ে এই অভ্যুত্থান ঘটেছিল তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। জুলাই যোদ্ধারা তাদের ন্যায্য অধিকারও পাচ্ছে না বলে অভিযোগ করেন তারা। যারা সেই জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধ ছিল, সকল রাজনৈতিক দল, সকল দেশবাসী, তারা একটা পর্যায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাস্থ্য উপদেষ্টা উনি তো মানুষ ভালো, কিন্তু উনি অসুস্থ, তো উনি পুরো জাতির স্বাস্থ্য কি করে ঠিক করবেন? অনেক মাস্টার মাইন্ড আছে আমরা জানি, যারা আপনাদেরকে আহত করতে সামনে পাঠিয়ে দেয়, আপনাদের শহীদ করতে সামনে পাঠিয়ে দেয়, নিজে সামনে দেয়। ইউএন এখন পর্যন্ত প্যালেস্টাইনে গণহত্যা হচ্ছে সেটা পরিষ্কারভাবে বলতে পারে না ইসরায়েল গণহত্যাকারী, সে আমাদেরকে মানব অধিকার শিখাবে? অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার যতটুকু আমার জায়গা থেকে করার কথা ছিল আমি ততটুকু করতে পারিনি। আমরা যে বাংলাদেশটা পেতে চাই, এই বাংলাদেশটা আমরা পাবো, কিন্তু পেতে সময় লাগবে। কোন ব্যবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসাটা নিশ্চিত করবে সেটা যাতে পরিষ্কার করা হয়। আমাদের দেশে একটি অনির্বাচিত সরকার ছিল বলে জনগণের কাজ, জনগণের বুকে তারা অস্ত্র ধরতে পেরেছে। দেয়ালে দেয়ালে যে আকাঙ্ক্ষার কথা, স্বপ্নের কথা আমার লেখা ছিল, তার প্রত্যেকটা স্বপ্ন যেন এই বাংলাদেশে আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি। অনুষ্ঠানে দুই উপদেষ্টা তাদের বক্তব্যে নির্বাচনের চেয়ে বিচার আর সংস্কারের উপরই বেশি জোর দেন। শেখ হাসিনার বিচার ছাড়া কোন নির্বাচন হবে এটা আমি মনে করি তাকে যদি বিচার করতে না পারে তাহলে এই দেশের নির্বাচন হওয়া বা অন্য কোন সরকার আসা, তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারটা করতে পারে। আর আপনাদের ছাড়া এই সরকার যেমন পারবে না, আগামী নির্বাচিত সরকারও পারবে না, এটা জেনে রাখবেন। যে কষ্টটা আমাদের মাথার উপর দিয়ে গেল, আগামী সরকার যারা দায়িত্ব নেবে তারা যদি সত্যি সততার সাথে, নিষ্ঠার সাথে সেই কাজগুলো করে, তারা আমাদেরকে ধন্যবাদ দেবে। পরে অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন শুল্ক ইস্যুতে সরকারের প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে রপ্তানি খাতের প্রধান সংগঠন BGMEA। সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান প্রতিদ্বন্দ্বী ভারত চীনের তুলনায় শুল্ক হার কম থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন। জানান, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর লবিং অব্যাহত থাকবে, তাই শুল্ক ইস্যুতে মার্কিন সরকারের সাথে নিবিড় যোগাযোগ রাখা প্রয়োজন।
মার্কিন শুল্ক হার নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। আনুষ্ঠানিকভাবে প্রথমবারের জন্য নানা দর কষাকষি শেষে মার্কিন পাল্টা শুল্ক হার 20% থাকায় আনুষ্ঠানিকভাবে সন্তুষ্টি প্রকাশ করেন উদ্যোক্তারা। জানান, নতুন শুল্ক হার অনুযায়ী যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে 36.5% শুল্ক দিতে হবে। প্রতিদ্বন্দ্বী ভারত চীনের তুলনায় কম থাকায় পাল্টা শুল্ক হার পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন বিজিএমইএর নেতৃবৃন্দ। বাংলাদেশ থেকে অতিরিক্ত আমদানি শুল্ক প্রথমে 37 থেকে 35 থেকে এবং চূড়ান্ত পর্যায়ে 20% পুনর্নির্ধারণ করা হয়েছে, যা আমাদের প্রধান পোশাক রপ্তানিকারী প্রতিযোগীদের তুলনায় সমান বা কাছাকাছি এবং কিছু প্রধান প্রতিযোগী যেমন চীন ও ভারতের তুলনায় কম। নতুন শুল্ক হার আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান ও ভোক্তার উপর কী ধরনের প্রভাব পড়বে তা বুঝে উঠতে অন্তত একটা মৌসুম অপেক্ষা করতে হবে বলে মনে করেন বিজিএমইএ নেতারা। পণ্যের দাম কিছুটা বেড়ে যাওয়ায় ক্রেতা হারানোর আশঙ্কা থাকলেও চীন থেকে ব্যবসা বাংলাদেশে চলে আসার ব্যাপারেও আশাবাদী উদ্যোক্তারা। জানান, রপ্তানিকৃত পণ্যে ইউএস কটন ব্যবহার হলে আরও শুল্ক ছাড় পাওয়া যাবে, যার সুফল পাবে পোশাক খাত। যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ তারা আলোচনা অব্যাহত রাখবে শুল্ক কমানোর জন্য, তাহলে আমাদেরও আলোচনা অব্যাহত রাখতে হবে শুল্ক কমানোর জন্য। আমাদের তুলনায় চায়নার ট্যারিফ বেশি, তো কিছু চায়নার ব্যবসাও তো আমাদের এখানে আসার সুযোগ আছে। সুতরাং যদি ক্রেতারা ইন্ডিভিজুয়ালি আমার কোনো মেম্বারকে ভয় দেখায়, আমি বলবো আতঙ্কিত হওয়ার কিছু নাই। হ্যাঁ, এখানে যদি কিছু কমেও যায় তাহলে বিজনেস তো অন্য জায়গা থেকে মুভ হওয়ার পসিবিলিটিও আছে। বর্ধিত শুল্ক হার পোশাক খাতের রপ্তানিতে নতুন কী ধরনের সুযোগ বা প্রতিবন্ধকতা তৈরি করবে, বাণিজ্য উপদেষ্টা দেশে ফেরার পর তা স্পষ্ট হবে বলে মনে করেন বিজিএমইএ সভাপতি। বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা এবং তাদের টিম এই কঠিন আলোচনার সময় যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসনীয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে নিজ ঘরের সামনে ব্যবসায়ী গুলিবিদ্ধের ঘটনায় প্রধান অভিযুক্ত নুরুল। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। হামলার ভয়ে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে সরিয়ে নেয় স্বজনরা। গুলি করার ঘটনার দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। সেই ফুটেজ বিশ্লেষণ করে আটক হয়েছে একজন, তবে পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। আহত ব্যবসায়ীর পরিবারের সদস্য এবং স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে দাবি করা চাঁদা না দেয় হত্যা চেষ্টা চালায় সন্ত্রাসীরা। কালুরঘাটে বালুর ব্যবসা করতেন ইউসুফ। ব্যবসা নিয়ে বিরোধের জেরেও এই ঘটনা ঘটতে পারে বলছেন অনেকে। জুলাই 90-এর মতো গণ অভ্যুত্থান নয়, এটি দ্বিতীয় স্বাধীনতা বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বলেন, 24-এর গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ রয়েছে এখানে সব বাংলাদেশের পক্ষের লোক, বাংলাদেশের বিপক্ষে যারা আছে তারা পালিয়ে গেছে। বিকেলে বিক্ষুব্ধ কবি লেখক সমাজের বর্ষপূর্তির দোয়া, স্মৃতি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এই কথা বলেন। শনিবার বাংলা একাডেমিতে এ আয়োজন করে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের ওপর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ডকুমেন্টারি নির্মাণ করলেও মন্ত্রণালয়ের নাম ব্যবহার করা হয় না বলে জানান উপদেষ্টা। 24-এর গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশ হয়েছে এখানে সব বাংলাদেশের পক্ষের লোক, বাংলাদেশের বিপক্ষের যে আছে যারা আছে তারা পালিয়ে গেছে। বাংলাদেশের পক্ষের এখন সামনের চ্যালেঞ্জ কী? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ঐক্য অটুট রাখা। অনেক বিতর্ক থাকবে, বিরোধ থাকবে, ইলেকশন নিয়ে ঝগড়াঝাটিও হবে, সবই হবে, কিন্তু কিছু ফান্ডামেন্টাল প্রশ্নে আমাদের এক থাকতে হবে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।